নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে প্রস্তাবিত করার জন্যে, এবং ভিডিওটি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা খুবই ইন্টারেস্টিং। এবং এই রোগটি হচ্ছে গিয়ে এটাকে রয়্যাল রোগ বলা হয়, রাজকীয় রোগ বলা হয়। তা আমি যে টপিকটার উপরে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গিয়ে হিমোফিলিয়া। হিমোফিলিয়া এই রোগটির ওপরে আলোচনা করব। এই রোগটিকে রাজকীয় রোগ বলা হয়, তার কারণটা আমি ব্যাখ্যা করব। এই রোগটির ফলে কী হয়, এই রোগটি কী কারণে হয়, এই রোগটির হলে কি হয়, এবং এই রোগটির লক্ষণটা কী, এবং এই রোগটার ক্ষেত্রে সলিউশন কী হতে পারে, সেইটা নিয়ে আমরা একটু বৃহদাঙ্গিকে একটু আলোচনা করব। এনিহাও এই হিমোফিলিয়া সম্পর্কে জানার জন্যে কিছু ছোট ছোট ফ্যাক্টর আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে হিমোফিলিয়া রোগটা একটু সংক্ষেপে বলি। এটা এমন একটা রোগ, এটা জিনঘটিত রোগ, এবং এই রোগটার ফলে মানুষের দেহের কোনো স্থান থেকে কেটে গেলে সেই কাটা স্থান থেকে যে রক্তপাত হয় সেই রক্তপাতটা বন্ধ হয় না, ঠিক আছে? তা এইটা একটা ছোট্ট আমি ইনিশিয়াল একটা সূত্রটা বললাম। এবার হচ্ছে গিয়ে এই রোগটা সম্পর্কে জানতে গেলে আমাদের কয়েকটা ছোট ছোট বিষয় একটু জেনে নিতে হবে আগে। প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে রক্তটা কী করে জমাট বাঁধে, এবং রক্তটা জমাট বাঁধার জন্য কী কী জিনিসগুলো, উপাদানগুলো দায়ী থাকে। তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে রক্ততঞ্চন বিষয়টা কী, এবং আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেলে রক্ত যে জমাট বাঁধে সেই জমাটটা বাঁধাতে গেলে, রক্তকে কোয়াগুলেট করতে গেলে, জমাট বাঁধতে গেলে আমাদের শরীরের মধ্যে কী কী জিনিসগুলো তাকে হেল্প করে, এইটা একটু আলোচনা করে নেওয়ার পরে আমি যখন হিমোফিলিয়া রোগটার ভেতরে যাব, তাহলে তখন আপনাদের জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। তা প্রথমেই আসি যে রক্ততঞ্চনটা হয় কী। রক্ততঞ্চন মানে বা রক্ত জমে যাওয়া মানে সাধারণত আমরা দেখি যে আমাদের দেহে আমাদের সারাদিনের কাজকর্ম করতে কোথাও যদি কিছুতে আঘাত লেগে কেটে যায়, কিছুক্ষণ রক্ত বেরোয়, তারপরে দেখি আস্তে আস্তে রক্তটা বন্ধ হয়ে যায়। ছোটোখাটো কাটার ক্ষেত্রে, বড় কিছু হলে সেক্ষেত্রে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, স্টিচিং করতে হয়, কিন্তু কনসেপ্টটা একই, যে রক্ত কীভাবে জমাট বাঁধে। তা এই যে রক্তটা কেটে যাওয়ার পর কিছুক্ষণ পরে রক্তপাতটা বন্ধ হয়ে গেল, এটাকে বিজ্ঞানের ভাষায় রক্ততঞ্চন বলে। তো এই রক্ততঞ্চনটা হতে গেলে কী কী জিনিস আমাদের কাজে লাগে সেটা আমাদেরকে আগে জানতে হবে। প্রথমেই বলি, রক্ততঞ্চন করতে গেলে আমাদের শরীরের মধ্যে রক্তের 13টা ফ্যাক্টর আছে, ঠিক আছে? 13টা ফ্যাক্টর আছে। 13টা ফ্যাক্টরই কোনো না কোনোভাবে, কিছু না কিছুভাবে আমাদের রক্ততঞ্চন করে সহায়তা করে। এই ফ্যাক্টরগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে বেরোয়, একটা নির্দিষ্ট কাজ করে, এবং এখানেই সিনথেসিস হয়। তো 13টা ফ্যাক্টর কি, 1 2 করে যদি আমরা গুনতে থাকি, তাহলে কী কী ফ্যাক্টর আছে আমাদের শরীরে রক্তের জন্যে? প্রথম হচ্ছে ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে প্লেটলেট ফসফোলিপিড, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, তারপর হচ্ছে অক্সিলারিও গ্লোবুলিন, তারপর হচ্ছে গিয়ে অক্সিলারিও গ্লোবুলিন ফ্যাক্টর, তারপর হচ্ছে কনভার্টিং ফ্যাক্টর, তারপর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক গ্লোবিন ফ্যাক্টর, তারপর হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট ফ্যাক্টর, তারপর হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, তারপর হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর, তারপর হচ্ছে হেগামিন ফ্যাক্টর, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ফাইব্রিনোজেন স্টেবিলাইজিং ফ্যাক্টর। 13টা ফ্যাক্টর, যতগুলো আমি নাম পরপর করে বলে গেলাম, এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা ফ্যাক্টরের 13টা নাম আছে। এর মধ্যে ফ্যাক্টর 8 যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর, আর ফ্যাক্টর 9 যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে ফ্যাক্টরগুলো আরেকবার বলে দিই: ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, প্লেটলেট ফসফোলিপিড, ক্যালসিয়াম আয়ন, প্রো অক্সিলারিও গ্লোবুলিন ফ্যাক্টর, প্রো কনভার্টিং ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর, হেগামেন ফ্যাক্টর, এবং ফাইব্রিনোজেন স্টেবিলাইজিং ফ্যাক্টর। পরপর যদি আমি ফ্যাক্টরগুলো বললাম, আপনারা যদি কাউন্ট করেন 1 থেকে 13 পর্যন্ত হচ্ছে। এই 1 থেকে 13 পর্যন্ত ফ্যাক্টরের মধ্যে ফ্যাক্টর 8 মানে অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর, এবং ফ্যাক্টর 9 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট ফ্যাক্টর, এইগুলো মেজর রোল প্লে করে, ঠিক আছে? এইবারে এছাড়াও অন্যান্য ফ্যাক্টরগুলো আমাদের রক্ততঞ্চনের ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু এদের রোল হচ্ছে মেজর। এটা গেল রক্তের মধ্যে কী কী ফ্যাক্টর আছে, আমাদের শরীরে রক্তের কী কী ফ্যাক্টর আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বললাম। এইবার বলি রক্ততঞ্চনটা কী করে হয়। লজিক্যালি ভাবুন,
ধরুন কোনো জায়গায় কোনো সারাদিনের কোনো কাজকর্ম করতে গেলে, একটা সাধারণ মানুষ সারাদিনে বিভিন্ন রকম কাজকর্ম করে, কাজকর্ম করতে গেলে আমাদের অজান্তে কোনো জায়গায় লেগে গেলে সেখান থেকে কেটে রক্ত বেরোয়। তাই আমাদের রক্তের মধ্যে তো 3টে কণিকা আছে, একটা হচ্ছে আরবিসি, একটা ডাব্লিউবিসি, একটা প্লেটলেট, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই অনুচক্রিকা বা প্লেটলেট যেটা রয়েছে, দেহের কোনো স্থান যদি কেটে যায় সেই ক্ষত স্থানে অনুচক্রিকার ভাঙন ঘটে, রক্তের অনুচক্রিকার ভাঙন ঘটে। অনুচক্রিকার যখনই ভাঙন ঘটবে তাহলে অনুচক্রিকার ভেতর থেকে থ্রম্বোপ্লাস্টিন বলে একটি পদার্থ নির্গত হবে। এই থ্রম্বোপ্লাস্টিনটা নির্গত হওয়ার পরে এটা ওই যে ফ্যাক্টর বললাম, ফ্যাক্টর 10 এবং ভিটামিন কে আর ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এটা সক্রিয় থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। পরবর্তী ক্ষেত্রে সক্রিয় থ্রম্বোপ্লাস্টিনটা কী করে না, রক্তের মধ্যে যে নিষ্ক্রিয় প্রথম মিনটা আছে সেটাকে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এটা সক্রিয় থম্বিনে পরিণত করে। এই সক্রিয় থম্বনটা পরবর্তী ধাপে কী করে না, রক্তের মধ্যে দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় ফাইব্রিনোজেন তন্তু জালে পরিণত করে। এইবার অদ্রবণীয় ফাইব্রিনোজেন যে তন্তু জলটা তৈরি হলো, সেই তন্তু জালের সাপেক্ষে যখন রক্তের কণিকাগুলো আসলো, সেই জাল ভেদ করে কণিকাগুলো বেরোতে পারলো না, একটা নির্দিষ্ট সময় পরে রক্তটা জমাট বেঁধে গেল, মানে আটকে গেল। মানে খুব সোজা ভাষায় বলতে গেলে, আমরা যখন চা ছাঁকি, চা করার পর চাটা যখন ছাঁকনি দিয়ে ছাঁকি, সেই ছাঁকনিটার ভেতর দিয়ে কী হয়, চাটা চলে আসে, শিটাটা আটকে যায়। কিন্তু এখানে তো সেই বিষয়টা নেই। এখানে ওই যে ফাইব্রিনোজেন তন্তু জলটা তৈরি হলো, ওই তন্তু জালের মাঝখানে যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপের যে ডায়ামিটার, মানে বেস, যে ছোটো ছোটো ছাদা আছে, সেই ছাদার যে বেস, তার ডায়ামিটারটার তুলনায় রক্ত কণিকাগুলোর ডায়ামিটার বেশি হয় বলে ওই ছাদা থেকে বেরোতে পারে না, আটকে যায়। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই তাহলে কী বললাম, দেহের কোনো জায়গায় আঘাত প্রাপ্ত, দেহে কোনো জায়গায় আঘাত পেলে বা সেখানে ক্ষতস্থান হলে সেখান থেকে অনুচক্রিকার ভাঙন ঘটে। অনুচক্রিকার ভাঙনের ফলে অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন বেরোয়। সেই থ্রম্বোপ্লাস্টিনটা ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর নাম্বার 10 উপস্থিতিতে কী করে না, সক্রিয় থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। সেই সক্রিয় থ্রম্বোপ্লাস্টিনটা কী করে, রক্তের মধ্যে দ্রবণীয় প্রথম মিনকে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে সক্রিয় থম্বিনে পরিণত করে। সেই সক্রিয় থম্বিনটা কী করে না, রক্তের মধ্যে দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় ফাইব্রিনোজেন তন্তুজালে পরিণত করে। সেই তন্তুজালের সাপেক্ষে যখন কোনো রক্তকণিকাগুলো দেহ থেকে বেরোতে যায়, তখন রক্তকণিকাগুলোকে ওখানে আটকা পড়ে যায়, একটা নির্দিষ্ট সময় পরে সেটা জমা বেরোয়। যেমন ঠিক মাছ জাল দিয়ে আমরা মাছটা ধরি, যে জলটা বেরিয়ে যায়, আমাদের মাছটা আটকে যায়, সেরকমভাবেই রক্তকণিকা সেখান থেকে আর বেরোতে পারে। তাহলে কী কী ফ্যাক্টর ছিল, সক্রিয় ফ্যাক্টর 10 হচ্ছে গিয়ে আপনার অ্যান্টিহিমোগ্লোবিন, সক্রিয় ফ্যাক্টর মানে ফ্যাক্টর নাম্বার 10। দ্বিতীয় হচ্ছে গিয়ে কি ক্যালসিয়াম আয়ন, সেটাও একটা রক্তের ফ্যাক্টর। এই ফ্যাক্টর আর এই পদ্ধতিগুলো, সব ফ্যাক্টরগুলো মানে এই 13টি উপাদান মিলে, 13টি উপাদান বিভিন্ন সময় এবং এই প্রথম মিন, থম্বিন, এই সব জিনিসগুলো সমস্ত একত্রিতভাবে একটা রক্তকে তঞ্চন করতে সহায়তা করে। বাতি বাংলায় বললে, আমাদের শরীর থেকে রক্ত কেটে গেলে রক্ত বেরোবার পরে একটি নির্দিষ্ট সময় রক্তটাকে জমাট বাঁধিয়ে দেয়। ওই 13টা ফ্যাক্টর আর হচ্ছে এই কটা উপাদান, ফাইব্রিনোজেন, থম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, তার সাথে সাথে আছে কি ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 10। তার মানে ভিটামিন কে, যতগুলো আমাদের ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, কে, বিসিপির মধ্যে B1 থেকে B12 পর্যন্ত, তার মধ্যে ভিটামিন কে আমাদের কি রক্ত তঞ্চনে সহায়তা করে। অন্যদিকে ক্যালসিয়াম আয়ন, যেটা রক্তের ফ্যাক্টর, সেটা আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে। এছাড়া ফ্যাক্টর 10 সেটা রক্ত তঞ্চনে সহায়তা করে। এছাড়া ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর, এইগুলো তো প্রিলিমিনারিভাবে মানে প্রচুর পরিমাণে সহায়তা করে। তাহলে আমি রক্তের ফ্যাক্টরগুলো বললাম, আর রক্ত তঞ্চনটা কীভাবে হয় সেটা বললাম, মানে রক্ত কী করে পাত বন্ধ হয় সেটা বললাম, এবং এই রক্তপাত বন্ধের সাথে যুক্ত অন্যান্য উপাদানগুলো নামও আমি বললাম। এইবারে কাম টু দ্য পয়েন্ট, হিমোফেলিয়া কী। হিমোফেলিয়াটা হচ্ছে, দেখবেন আমি যেগুলো আলোচনা করলাম না, এই হিমোফেলিয়া রোগটা আর কারণটা বলার সময় দেখবেন এগুলো পরপর এর সাথে আসতে থাকছে। হিমোফেলিয়াটা কি, হিমোফেলিয়া হচ্ছে একটা জেনেটিক্যাল ডিজিজ। হিমোফেলিয়া হচ্ছে একটা জেনেটিক্যাল ডিজিজ। এই রোগটা প্রথম দেখা গেছিলো প্রায় 1800 শতাব্দীতে
রাশিয়াতে, এবং এই রোগটার ক্যারিয়ার হচ্ছে সাধারণত মহিলারা হয়, এবং এই রোগটা দেখা যায় হচ্ছে গিয়ে পুরুষদের মধ্যে, অর্থাৎ বহন করে একজন আর ফেস করে হচ্ছে একজন। মহিলাদের শরীরে এই রোগটা দেখা যায়, মহিলারা ক্যারিয়ার হয় এই রোগটার, এবং রোগটা দেখা যায় হচ্ছে গিয়ে পুরুষদের শরীরে। এবার আসি আমাদের শরীরের ক্রোমোজোমের সংখ্যা, তো আগেই বলেছিলাম যে মেয়েদের শরীরে হচ্ছে গিয়ে আপনার XX দুটো সেক্স ক্রোমোজোম, ছেলেদের শরীরে হচ্ছে XY দুটো সেক্স ক্রোমোজোম। এই রোগটা হচ্ছে X ক্রোমোজোমে অবস্থিত জিনের প্রচ্ছন্ন এবং পরিব্যক্তির ফলে সৃষ্টি হয়। আরও ভালোভাবে বললে কি হয় না, জিনের পরিব্যক্তি বা মিউটেশন, অর্থাৎ মিউটেশন মানে কি বলেছিলাম, হঠাৎ করে কোনো যদি স্থায়ী চেঞ্জেস হয়ে যায় কোনো জিনের মধ্যে, সেই ঘটনাটাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। ঠিক আছে, তাহলে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন পরিব্যক্ত জিন ঘটিত রোগ হচ্ছে হিমোফিলিয়া। এই জাতীয় রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে রক্ত তঞ্চনকারী বা তঞ্চনে সাহায্যকারী প্রোটিন ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর উৎপন্ন হয় না, যার ফলে ওই ব্যক্তির দেহের কোনো আঘাতপ্রাপ্ত ক্ষতস্থান থেকে রক্ত নির্গত হলে রক্ত তঞ্চিত হয় না এবং ব্যক্তিটির মৃত্যু ঘটে। তাহলে ভালোভাবে বলি, আরেকটু ভালোভাবে বলি, তাহলে হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন পরিব্যক্ত জিন ঘটিত রোগ। এই জাতীয় রোগে আক্রান্ত ব্যক্তির শরীর রক্ত তঞ্চনে সহায়তাকারী প্রোটিন অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর বা ফ্যাক্টর 8কে তৈরি করতে পারে না বা উৎপাদন করতে পারে না, যার ফলে আক্রান্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে নির্গত রক্তের তঞ্চন হয় না এবং ব্যক্তিটি মারা যায়। এর জিনোটাইপগুলো কীরকম আছে? এর জিনোটাইপগুলো হচ্ছে, ধরুন হেটেরোজাইগাস যেটা হবে সেটা হচ্ছে XH বাই XH, ক্যারিয়ার কি আছে XH বাই X স্মল h, আর হোমোজাইগাস কি আছে X বাই X, মানে সবগুলোই লক্ষ্য করুন X, বিকজ অফ যেহেতু X ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশন বা পরিব্যক্তির কারণে এই রোগটা হয়। তার মানে X ক্রোমোজোমে অবস্থিত যে জিনটা ওই রক্তের 8 নম্বর ফ্যাক্টরটাকে তৈরি করতে সহায়তা করে, অর্থাৎ অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকে তৈরি করতে সহায়তা করে, সেই জিনটা ডিস্টার্ব হয়ে গেছে বা মিউটেশন হয়ে গেছে, যার ফলে ওই ফ্যাক্টরটা তৈরি হচ্ছে না, এবং ওই ফ্যাক্টরটা তৈরি না হলে রক্ত তঞ্চন হবে না। এটা হচ্ছে গোদা বাংলা বিষয়। তাহলে হিমোফিলিয়ার টাইপগুলো কীরকম আছে? হিমোফিলিয়া 3 ধরনের হয়, একটা হচ্ছে হিমোফিলিয়া A, হিমোফিলিয়া B, হিমোফিলিয়া C। সাধারণত হিমোফিলিয়া A এটা 80% মানুষের মধ্যে এই ধরনের হিমোফিলিয়াটা দেখা যায়। হিমোফিলিয়া B 20% লোকেদের মধ্যে এই ধরনের হিমোফিলিয়া দেখা যায়। আর হিমোফিলিয়া C সেটা খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হয়। তাহলে হিমোফিলিয়া এটা কি না, এই রোগের জিনটা এক্স ক্রোমোজোমে অবশ্যই অবস্থিত, এবং এই রোগের এই রোগে আক্রান্ত ব্যক্তি ফ্যাক্টর 8 তৈরি উৎপাদন ঠিকঠাক করে করতে পারে না, যার ফলে ফ্যাক্টর 10টা উদ্দীপিত হয় না। মানে ফ্যাক্টর 8টা যদি ঠিকঠাক করে তৈরি করতে পারতো, তাহলে এই ফ্যাক্টর 8 কী করতো, ফ্যাক্টর 10কে উদ্দীপিত করতো, এবং সে কী করতো না, আঘাতপ্রাপ্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে রক্তের তঞ্চন করতে সহায়তা করতো। কিন্তু যেহেতু ফ্যাক্টর 8টা ঠিকঠাক করে উৎপন্ন হয় না, যার ফলে কি হয়, ফ্যাক্টর 10কে উদ্দীপিত করতে পারে না, যার দরুন আঘাতপ্রাপ্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে নির্গত রক্তের তঞ্চন হয় না। এটা হচ্ছে হিমোফিলিয়া A, এবং 80% লোকেদের এই ধরনের হিমোফিলিয়া দেখা যায়। হিমোফিলিয়া B কি? এই রোগের জিনটাও অবশ্যই X ক্রোমোজোমে অবস্থিত। এই রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত ফ্যাক্টর 9কে উদ্দীপিত করতে পারে না, ফ্যাক্টর 8কে উদ্দীপিত করতে পারে না, যার ফ্যাক্টর 8 ঠিকঠাক করে উৎপন্ন করতে পারে না, যার ফলে ফ্যাক্টর 9টা উদ্দীপিত হয় না। মানে আরও ভালোভাবে বলি, হিমোফিলিয়া B হচ্ছে এই রোগের জিনটাও এক্স ক্রোমোজোমে অবস্থিত। এই জিনটা কী করে, এই রোগের জিনটাও এক্স ক্রোমোজোমে অবস্থিত, এবং এই রোগে আক্রান্ত ব্যক্তি ফ্যাক্টর 9কে তৈরি করতে পারে না, যার ফলে ইহা ফ্যাক্টর 10কে উদ্দীপিত করতে সহায়তা করে না, যার ফলে কী হয়, আঘাতপ্রাপ্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে নির্গত রক্তের তঞ্চন হয় না। এটা হচ্ছে হিমোফিলিয়া B, এবং এই রোগটা 20% হিমোফিলিয়া B টাইপের হয়। আর হিমোফিলিয়া C কি? এই রোগটা অটোজোমে অবস্থিত। ওই যে সেক্স ক্রোমোজোম ছাড়াও তো অটোজোম থাকে, অটোজোমে অবস্থিত, এবং এই জাতীয় রোগে আক্রান্ত ব্যক্তিরা ফ্যাক্টর 11কে ঠিকঠাক তৈরি করতে পারে না, যার ফলে কী হয়, আঘাতপ্রাপ্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে নির্গত রক্তের তঞ্চন হয় না। তাহলে হিমোফিলিয়া A কী বলে দিলাম, B কী বলে দিলাম, C কী বলে দিলাম। হিমোফিলিয়া
কীভাবে হচ্ছে এবং প্যাটার্নগুলো আমি বললাম, জিনোটাইপগুলো বললাম। এবার লক্ষণটা আপনি কীভাবে বুঝবেন? তাহলে এই ধরনের রোগগুলোর লক্ষণটা খুব ছোটোবেলা থেকেই দেখা যায়। যেমন যখন কোনো সন্তান জন্মালো, কোনো বেবিরা তারা কী করে, সাধারণত হামাগুড়ি দেয়। হামাগুড়ি দিয়ে 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 তারা হাঁটতে তো পারে না, প্রথমে হামাগুড়ি যখন দেয় তখন তাদের হাঁটুটা মাটির ওপর দিয়ে ঘষতে ঘষতে যায় এবং এই জাতীয় রোগে আক্রান্ত ব্যক্তির বা মানুষের কী হবে, ওই হাঁটুটা যখন ঘষতে ঘষতে হাঁটছে তখন হাঁটুর জয়েন্টে যে ছোটো ছোটো রক্তশিরাগুলো থাকে সেগুলোর ওপর চাপ পড়ে, সেখান থেকে রক্তটা ক্ষরণ হয় এবং ক্ষরণ হতে হতে কী হয় না অল্প অল্প ফুলতে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে এই বাচ্চাটি যখন বড় হচ্ছে তখন দেখা যায় যে ওই জয়েন্টগুলো, সকেটগুলো বা হাঁটুর জয়েন্টগুলো ফুলে যাচ্ছে, কারণ ওখানকার রক্ত ক্ষরণটা হচ্ছে, সেই রক্তের ক্ষরণের জন্য সেই জায়গাটা ফুলে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা মানে প্রাইমারি লক্ষণ, এই লক্ষণটা দেখে বোঝা যায়। আর একটা লক্ষণও দেখা যায় যখন বাচ্চা শিশুদের সাধারণত ছোটোবেলায় যে দাঁত থাকে, আবার পরবর্তী ক্ষেত্রে সেই দাঁতটা পড়ে আবার দাঁত ওঠে। বাচ্চা শিশুদের যে ছোটোবেলায় যে দাঁতটা প্রথমে উঠতে থাকে তাদের মাড়ির ওখান থেকে ব্লাড বেরোতে থাকে এবং অনেকক্ষণ ধরে বেরোতে থাকে এবং সেই ব্লাডটা সহজে সঞ্চিত হতে পারে না। তাহলে এই দুটো প্রিলিমিনারি লক্ষণ দেখে বোঝা যায়। একটা হচ্ছে হাঁটুর জয়েন্ট বা এলবোগুলো যেখানে রক্তনালীগুলো থাকে সেখান থেকে প্রেসার পড়ার ফলে বা ক্ষরণের ফলে রক্তক্ষরণ হয়, পরবর্তীকালে সেটা ফুলে যায় এবং মাড়ির গোড়া থেকে আপনার ওটা কী বলে রক্ত বেরোতে থাকে। সবচেয়ে বড় সবার শেষের দিকে যে পয়েন্টটা দেখে আরও প্রমিনেন্ট হয় যে এইসব ব্যক্তির দেহ কেটে গেলে সেখান থেকে রক্তের ক্ষরণটা বন্ধ হয় না বা অনেকক্ষণ ধরে রক্তপাতটা হয়। ঠিক আছে, তাহলে ওভারঅল হিমোফেলিয়াটা কী এবং হিমোফেলিয়ার কারণটা কী এবং হিমোফেলিয়া হলে তার লক্ষণটা দেখে কী বুঝবো, যেটা বলছিলাম এই ধরনের রোগটা প্রথম দেখা দিয়েছিল 1800 শতাব্দীতে রাশিয়াতে এবং ইংল্যান্ডের রানী যে ভিক্টোরিয়া তিনি কিন্তু এই রোগের কেরিয়ার ছিলেন, ওই যে বলেছিলাম মহিলারা এই রোগকে ক্যারি করে এবং পুরুষের দেহে এই রোগটা প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলি যে রক্ত যে জমাট বাঁধে না, আপনারা শুনে থাকবেন যখন কাউকে কোনো জোঁক কামড়ায়, জোঁক যখন কামড়ায় তখন কি হয়, নীরবে সেই জোঁকটা মানুষের শরীর থেকে আর কি রক্ত শাক করতে থাকে, মানে শুষতে থাকে, বোঝা যায় না। যদি কোনো কারণে কামড়ানোটা আপনি দেখতে পেলেন, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে রক্তের যে ক্ষরণ হয় সেটা বন্ধ হয় না। ঠিক আছে, তো আমার পাতি বাংলায় প্রশ্নটা এটাই যে জোঁক যখন মানুষকে কামড়ায় তখন সেইখান থেকে ক্ষতস্থান থেকে রক্তের তঞ্চনটা হয় না কেন, কারণটা কি? জোঁকের সায়েন্টিফিক নেম হচ্ছে হিরুডিনেরিয়া গ্র্যানুলোসা। জোঁকের সায়েন্টিফিক নেম হচ্ছে হিরুডিনেরিয়া গ্র্যানুলেসা। এবার জোঁক যখন কোনো জায়গায় কোনো ব্যক্তিকে কামড়াচ্ছে তখন কি হয়, জোঁকের লালা থেকে একটা এনজাইম বেরোয় যার নাম হচ্ছে হিরুডিন। সে কি করে, ওই যে বলেছিলাম রক্ততঞ্চনের একটা ধাপ, যে রক্তের মধ্যে দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় তন্তু জাল গঠন করে, মানে ছাঁকনি গঠন করে। সেই জালের মধ্যে দিয়ে রক্তকণিকাগুলো বেরোতে পারে না, কারণ জালের কোণার যে ব্যাস তার তুলনায় রক্তকণিকাগুলোর ব্যাস বা ডায়ামিটার অনেক বেশি। এইবার ওই হিরুডিন যেটা জোঁকের লালা থেকে বেরোচ্ছে, যে এনজাইমটা বেরোচ্ছে, সেই এনজাইমটা কী করে জানেন, ওই ফাইব্রিনোজেন যে তন্তু জালটা আছে না, সেই তন্তু জালটাকেই তৈরি হতে দেয়, বা বলতে গেলে তন্তু জালের গঠনটাকে ব্যাহত করে দেয়। তাহলে কোনো জাল বা যদি জালি না তৈরি হয় তাহলে রক্তটাকে বাইরে বেরোতে আটকাবে। এই জন্য সাধারণত বলে যে জোঁক যখন কামড়ায় তখন রক্তপাত বন্ধ হতে চায় না, বিকজ অফ জোঁকের লালার মধ্যে যে এনজাইমটা থাকে হিরুডিন, সে কী করে ওই ফাইব্রিনোজেন তন্তু জালটা গঠন হতে বাধা দেয়। তাহলে সলিউশানে আসি। এবারে সলিউশান বলতে একটাই, যে এই অ্যান্টি হিমোফিলিক গ্লোবিন ফ্যাক্টর বা ফ্যাক্টর 8 অভাবের কারণে রক্ত তঞ্চিত হয় না, তার মানে ওই ফ্যাক্টরটাকে আমাদেরকে শরীরের মধ্যে ঢোকাতে হবে। এখানে দুটো কথা বলি, সেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক গ্লোবিন ফ্যাক্টর বা ফ্যাক্টর 8টাকে ঢোকাতে গেলে এটা সত্যি কথা বলতে গিয়ে প্রচণ্ড ব্যয়সাপেক্ষ ব্যাপার এবং ইঞ্জেকশানের থ্রু দিয়ে এই ফ্যাক্টরটাকে রিপ্লেসমেন্ট করা হয়, সবার পক্ষে এইটাকে সাপোর্ট করা সম্ভব হয় না। ঠিক আছে, অনেক সময় ডাক্তারবাবুরা কী করেন, যে
যারা ধরুন রক্তদান করছে বা গরিব মানুষদের ক্ষেত্রে যারা রক্তদান করছে বা বিভিন্ন জায়গা থেকে রক্ত অ্যারেঞ্জ করে নিয়ে আসছে, তারা কি করে প্লাজমা ট্রান্সফার করে। প্লাজমার মধ্যে ওই ফ্যাক্টরটা রয়েছে, ঠিক আছে, ওই অ্যান্টি হিমোফিলিক গ্লোবিন ফ্যাক্টর বা অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা রয়েছে। এইগুলো দিয়ে আপনার রক্ততঞ্চনটাকে স্বাভাবিকভাবে বন্ধ করবার প্রবণতা বা চেষ্টা করা হয়। এবার এখন জিন থেরাপিও তো রয়েছে। তাহলে ওভারঅল বিষয়টা হচ্ছে যথেষ্ট ক্রিটিক্যাল বিষয়। তাহলে হিমোফিলিয়া সম্পর্কে এটাকে রাজকীয় রোগ এই কারণে বলা হয়, যেহেতু এই রোগটা নিরাময়ের ক্ষেত্রে প্রচণ্ড খরচ সাপেক্ষ। কিন্তু এখন বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। তাই জন্যে এই ঘটনাটা যাতে না ঘটতে পারে, বা যদি কারোর মধ্যে এই প্রবণতাটা থেকে থাকে, সেটা ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন। তাই শুরু থেকেই তারা ওই ধরনের ওই ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলো সেই ব্যক্তিটির শরীরে নেই বা মহিলাটির শরীরে নেই, সেই ফ্যাক্টরগুলোকে ধাপে 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 ইনজেক্ট করতে থাকে সেই ব্যক্তির শরীরের মধ্যে। তাতে কি হয়, সেই ফ্যাক্টরটা শরীরের মধ্যে থেকে এই ধরনের সিচুয়েশান বা অকওয়ার্ড পরিস্থিতির সৃষ্টি করতে দেয় না, ঠিক আছে। তাহলে ওভারঅল হিমোফিলিয়া সম্পর্কে কি বললাম? হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা পরিব্যাপ্ত প্রচ্ছন্ন জিনঘটিত ব্যাধি, যে রোগের ফলে মানুষের শরীরে স্বাভাবিক প্রোটিন উপাদান বা ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক গ্লোবিন ফ্যাক্টর তৈরি হয় না, যার ফলে মানুষের দেহে রক্ততঞ্চন আঘাতপ্রাপ্ত স্থান থেকে আঘাতপ্রাপ্ত বা ক্ষত স্থান থেকে যে রক্তটা নির্গত হয়, সেই রক্তের তঞ্চন হয় না। এবং এই রক্ততঞ্চনের ক্ষেত্রে, হিমোফিলিয়ার ক্ষেত্রে জিনোটাইপগুলো হলো হেটারোজাইগাস এক্স ক্যাপিটাল এইচ বাই এক্স ক্যাপিটাল এইচ, ক্যারিয়ার হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ, আর হোমোজাইগাস হচ্ছে এক্স স্মল এইচ বাই স্মল এইচ। হিমোফিলিয়া 3টে টাইপের হয়, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এ হলো এই ধরনের রোগে, এই রোগটি এক্স ক্রোমোজোম এই রোগের জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ফ্যাক্টর 8 উৎপন্ন হয় না, যার ফলে ফ্যাক্টর 10কে উদ্দীপিত করতে পারে না, যার ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে নির্গত রক্তের তঞ্চন হয় না। 80% লোকেদের ক্ষেত্রে এই ধরনের হিমোফিলিয়া দেখা যায়। হিমোফিলিয়া বি, এই রোগের জিনটাও এক্স ক্রোমোজোমে অবস্থিত। এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে ফ্যাক্টর 9 গঠিত হয় না, যার ফলে এরা ফ্যাক্টর 10কে উদ্দীপিত করতে পারে না, যার ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে নির্গত রক্তের তঞ্চন হয় না। 20% মানুষদের এই ধরনের হিমোফিলিয়া দেখা যায়। হিমোফিলিয়া সি, এই রোগের জিনটি অটোজোমে অবস্থিত। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে ফ্যাক্টর 11 তৈরি হয় না, যার ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে নির্গত রক্তের তঞ্চন হয় না। সারা বিশ্বে হিমোফিলিয়া রোগে আক্রান্ত সংখ্যা হচ্ছে 1.1 মিলিয়ন। বর্তমান 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সারা পৃথিবীর মধ্যে হিমোফিলিয়া রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে 1.1 মিলিয়ন। ভারতবর্ষের ক্ষেত্রে এটা মোস্ট প্রবাবলি 80,000 থেকে 1 লাখের মধ্যে ঘোরাফেরা করছে। এবং এই রোগটা প্রথম দেখা দিয়েছিল কোথায় বললাম, যে রাশিয়াতে। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার ছিলেন এই রোগের কেরিয়ার। এবং এই রোগের ট্রিটমেন্টগুলো আপনাদেরকে বললাম, যে সাধারণত ওই ধরনের ফ্যাক্টরগুলো ট্রান্সফার করার মাধ্যমে বা ইনজেক্ট করার মাধ্যমে রোগটাকে কন্ট্রোল আনার চেষ্টা করা হয়, অথবা গরিব মানুষ যারা, তাদের ক্ষেত্রে রক্ত ট্রান্সপ্লান্টের সময় প্লাজমা ট্রান্সপ্লান্ট করে এই ধরনের ফ্যাক্টরগুলোকে নিয়ে আসা হয়। এবং এখন বর্তমানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ডাক্তারবাবুরা যারা সন্দেহ করেন যে হিমোফিলিয়া হতে পারে, তাদেরকে শুরু থেকেই ওই ধরনের ফ্যাক্টরগুলোকে আস্তে আস্তে ইনজেক্ট করতে দেওয়া হয় মানুষের শরীরে। তবে হিমোফিলিয়ার ক্ষেত্রে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের রক্তের ফ্যাক্টরগুলো কী বললাম, ফাইব্রিনোজেন ফ্যাক্টর 1 থেকে শুরু করে ফ্যাক্টর 13, ফাইব্রিনোজেন, প্রথম মিন, প্লেটলেট, ফসফোলিপিড, ক্যালসিয়াম আয়ন, অক্সিলারিওগ্লোবিন, প্রো কনভার্টিং, অ্যান্টি হিমোফিলিক গ্লোবিন ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিজেন ফ্যাক্টর, হেগামেন ফ্যাক্টর, ফাইব্রিনোজেন স্টেবিলাইজেশন ফ্যাক্টর। এই 13টা ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফর ক্লটিং দ্য ব্লাড।
মানুষের শরীরে রক্ত সঞ্চালনের জন্যে এই ফ্যাক্টরগুলো অবশ্যই প্রয়োজন। আর তাছাড়া রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি থ্রম্বোপ্লাস্টের অনুচক্রিয়ার ভেতরে থাকে, নিষ্ক্রিয় প্রথমবিন্দুকে সক্রিয় সংযোজন করে, ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন, এইগুলো সব একটা টিম তৈরি করে আমাদের শরীরের রক্ত সঞ্চালনকে সহায়তা করে। কোনো কারণে এদের মধ্যে একটা মিসিং হলে বা কোনো কারণে একটা জিন ঘটিত কোনো কারণে যদি কোনো একটা জিনিস প্রডিউস না হয়, তৈরি না হয়, তাহলে ইন্টায়ার রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা ব্যাহত হয়। যারই একটা লেটেস্ট এক্সাম্পল হচ্ছে হিমোফিলিয়া, যেটার একমাত্র কারণ হচ্ছে এক্স ক্রোমোজোমের জিনের পরিব্যক্তির ফলে ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোগ্লোবিন ফ্যাক্টর তৈরি হতে পারে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি আমার স্বল্প বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে একটা জটিল বিষয়কে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপিত করলাম, এবং এই রোগটি যদিও বিরল, তবুও অনেকে এই রোগটি সম্পর্কে জানে না। তো সেই বিষয়টি আপনাদের সান্নিধ্যে নিয়ে আসলাম। এবার স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, মেডিকেলের স্টুডেন্ট হোক বা 11-12 স্টুডেন্ট হোক, তাদের ক্ষেত্রে হিমোফিলিয়া টপিকটা অবশ্যই পড়ানো হয়, হায়ার সেকেন্ডারিতে পড়ানো হয়, এবং মেডিকেল স্টুডেন্টরা তো অবশ্যই পড়েন, এবং তার সাথে মাধ্যমিকের ক্ষেত্রেও অল্প বিস্তর একটু ইন্ট্রোডাকশান দেওয়া হয়। তা ওভারঅল আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট, প্রচুর পরিমাণে কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি ভালো, গ্রহণযোগ্য এবং 8 থেকে 80 জন্যে একটি ভিডিও নিয়ে আসবো, এবং তার সাথে স্টুডেন্টদের জন্যে, মেডিকেলের স্টুডেন্টদের জন্যে অবশ্যই অন্য একটি টপিকের, অন্য একটি বিষয়ের ওপরে ভিডিও উপস্থাপনা করব। এবং আজকের জন্যে এই টপিকটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।